দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলোর শোতে। কারেন্ট বিলটা দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আজকে আমি আলোচনা করব ডলার মার্কেট নিয়ে। আপনারা জানেন যে ডলার গ্লোবাল মার্কেটে যে ডলারের ইন্ডেক্স আছে, অর্থাৎ গ্লোবাল কারেন্সিগুলোর যে ইন্ডেক্স আছে, তা সেখানে ডলার 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে গত সপ্তাহে। তো এটা যে নেমে এসেছে, এটা আমাদের বাংলাদেশের ইকোনমিতে সেটার ইম্প্যাক্ট কি সেটি আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা আসি যে ডলার যে গ্লোবাল কারেন্সি ইন্ডেক্সের ডলার প্রাইস যে কমছে বা উইক হচ্ছে অন্যান্য কারেন্সির অ্যাগেনস্টে, সেটি কিন্তু এই প্রথম তা নয়। আমরা যদি দেখি যে বিশেষ করে গত বছরের এপ্রিলে যখন ট্যারিফ পলিসি প্রথম অ্যানাউন্স করা হলো, তখন থেকেই কিন্তু গ্লোবালি ডলার উইক হচ্ছে এবং অন্যান্য কারেন্সিগুলো ডলারের এগেনস্টে স্ট্রং হচ্ছে, এবং সেটি আরও বেশি তীব্র হয়েছে এই গত সপ্তাহে। কারণ হচ্ছে আপনারা জানেন যে ইউএস এবং ইউরোপের মধ্যে একটা টেনশন এখন গ্রো করছে, বা এটি টেনশনটা বাড়ছে গ্রিনল্যান্ডকে টেক ওভার নিয়ে। তো এসব একটা নানা ধরনের আনসার্টেন ইস্যুর কারণে গ্লোবাল কারেন্সি বাস্কেটে আমরা দেখছি যে ইউএস ডলার ক্রমাগত উইক হচ্ছে। তো সেটি কিন্তু আমাদের মতো বাংলাদেশ আর কি, যেই দেশগুলো ইম্পোর্ট বেসড, তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি। আমাদের পজিটিভ নেগেটিভ দুটো দিকে আছে, তবে সাপোর্টিভ অর্থাৎ পজিটিভ জিনিসটাই অনেক বেশি। সেটি কিভাবে, সেটি যদি আমরা দেখি যে প্রথম যেই আমাদের কনসার্ন আমাদের ডোমেস্টিক মার্কেটে, সেটি হলো ইনফ্লেশন। কারণ আমাদের মার্কেট যেহেতু ইম্পোর্ট বেসড, বেশিরভাগ প্রোডাক্টই আমরা ইম্পোর্ট করে থাকি, সে কারণে ডলারের দামের সঙ্গে আমাদের ইনফ্লেশনের একটা সম্পর্ক রয়েছে। তো ডলার যদি গ্লোবাল মার্কেটে উইক হয়, তাহলে আমাদের ইম্পোর্ট কস্ট কমে যাবে। কিভাবে কমবে? আমরা এখন যদি আমরা সাপোজ আমাদের যে 122 টাকা আমাদের ডলারের প্রাইস আছে, অর্থাৎ লোকাল কারেন্সিতে টাকা আছে, তো এখন আমরা 122 টাকা দিয়ে এক ডলার খরচ করছি, বা $1 কোনো আমরা যদি গ্লোবাল মার্কেট থেকে কিছু কিনতে $1 খরচ করতে হলে আমাদের লোকাল কারেন্সিতে 122 টাকা প্রয়োজন হচ্ছে। তো এটি যদি কমে আসে, অর্থাৎ ডলারের দাম যদি আমাদের ডোমেস্টিক মার্কেটেও কমে আসে, তাহলে সেটি যেটা হবে যে আমাদের এখন পরে হয়তো 120 টাকা বা 118 টাকায় আমরা $1 কিনতে পারবো, এবং $1 দিয়ে আমরা গ্লোবাল মার্কেট থেকে কিনতে পারবো। আর এইভাবে আসলে আমাদের ইম্পোর্ট কস্টটা কমে যাবে। তো ইম্পোর্ট যখন আমাদের ডলার কম খরচ করতে হবে, তখন কিন্তু ডলারের ফ্লোটা আমার মার্কেটে বেড়ে যাবে। তো ডলারের ফ্লো যখন বেড়ে যাবে, তখন আমাদের ডলারের প্রাইসও কমে যাবে। ডলারের প্রাইস যখন কমে যাবে, বাংলাদেশ ব্যাংক যদি ডলার রেটটা ধরে রাখতে চায়, তাহলে তাদের জন্য ডলার কেনার স্কোপ বেড়ে যাবে, রিজার্ভ বিল্ড করার সুযোগ তৈরি হবে। যেটি একটু আগে বললাম যে ডলারের প্রাইস যে 4 বছরের সর্বনিম্ন গত সপ্তাহে হয়েছে, এটি কিন্তু নতুন ঘটনা না। অর্থাৎ ডলারের দাম আরো আগে থেকে পড়ছে। তাতে বাংলাদেশ কি বেনিফিট পেয়েছে গত 1 বছর ধরে যে ডলার উইক হচ্ছে, সেটি কিন্তু আমরা অলরেডি মার্কেটে আমরা রিফ্লেকশন দেখতে পারি যে আমাদের এক্সচেঞ্জ রেট 122 টাকা 30 পয়সার মধ্যে গত বেশ কয়েক মাস ধরে কিন্তু স্টেবল আছে। আগে যেরকম আমরা খুব ফ্লাকচুয়েশন দেখতাম, এখন কিন্তু সেটা দেখি না। ইভেন বাংলাদেশ ব্যাংক প্রতি সপ্তাহে মিলিয়নস অফ ডলার কিনছে মার্কেট থেকে, তারপরেও কিন্তু যখন ডলার যদি মার্কেট থেকে বাংলাদেশ ব্যাংক কিনে, সেটা একদিকে রিজার্ভ বিল্ড আপ হচ্ছে, রিজার্ভ বাড়ছে আমাদের, আবার ডলার কেনার কারণে কিন্তু রেটটা বেড়ে যাওয়ার কথা, কিন্তু রেটটা কিন্তু বাড়েনি। তার মানে যেহেতু এই যে ডলার উইক হওয়ার কারণে অন্যান্য কারেন্সির তুলনায়, যে কারণে আমাদের ডলার কেনার পরেও রেটটা একই রকম জায়গায় আছে। তো ডলার যে কিনছে, সেটি কিন্তু বোঝা যায় যে আমাদের ডলারের দাম পড়ে যাওয়ার, অর্থাৎ আরো কমে যাওয়ার একটা প্রেশার আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক এক্সপোর্টার এবং রেমিটারদের স্বার্থে এটি ইন্টারভেনশনের মাধ্যমে এটি একটা জায়গায় স্টেবল করে রেখেছে। তার মানে আমাদের অলরেডি মার্কেটে ডলারের দাম কমার একটা প্রেশার রয়েছে, এবং সামনে যখন গ্লোবাল মার্কেটে আরো ডলার উইক হবে, তখন কিন্তু আমাদের ইম্পোর্ট কস্ট, আমরা একই ভলিউম আগে যে পরিমাণ ডলার খরচ করে কিনতাম, এখন তার চাইতে কম ডলার খরচ করে আমরা সেই একই পরিমাণ আমরা কিনতে পারবো। এবং আরো একটি বিষয় হচ্ছে যে ট্যারিফ পলিসির কারণে আপনারা জানেন যে বাংলাদেশকে ট্যারিফ কমিয়ে আনার শর্ত স্বরূপ
আমেরিকা থেকে আমাদের অনেক বেশি ইম্পোর্ট করতে হবে। অলরেডি কিন্তু বাংলাদেশের বিভিন্ন বড় বড় গ্রুপ সয়াবিন এবং বিভিন্ন ফিড এগুলো কেনার এগ্রিমেন্ট করেছে এই আগামী 1 বছরে। তো সেইগুলোর কস্টও কিন্তু আমাদের অনেক কমে যাবে যখন গ্লোবাল মার্কেটে ডলার উইক হবে। এবং আরেকটি বড় বিষয় হলো যে আমাদের যে ডেট সার্ভিসিং অর্থাৎ সরকারের যে আমাদের এক্সটার্নাল ডেট আছে সেটি যখন আমাদের এটা যখন পরিশোধ করতে হবে তখন কিন্তু আমাদের লোকাল কারেন্সির উপর প্রেশারটা কমবে। অর্থাৎ সরকারকে আগে যেখানে 122 টাকায় দিয়ে ডলার কিনে পে করতে হতো, তখন যখন ডলারের দাম আরো কমে আসবে তখন কম টাকায় তারা এই এক্সটার্নাল ডেটটা পে করতে পারবে। তখন কিন্তু সরকারের যে এখন টাকার সংকট সেটিও কিন্তু অনেকটা রিলিফ পাবে। অর্থাৎ আমাদের সরকারের যে বাজেট সেখানেও অনেকটা রিলিফ আসবে, সরকারের টাকার ফ্লোটা বেড়ে যাবে। এটি অনেক বড় একটি রিলিফ। এবং আপনারা জানেন ইনফ্লেশনে আবার ফিরে আসি যে বাংলাদেশ ব্যাংকের আরও একটি বড় সুবিধা হবে যে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু এখনও টাইট মনিটারি পলিসি কন্টিনিউ করছে। অর্থাৎ আমাদের যে পলিসি রেট সেটি 10%ই কন্টিনিউ করছে, কারণ এই পলিসি রেট কমানো মানে মার্কেটে লেন্ডিং রেট কমানোর একটা ইঙ্গিত। কিন্তু বাংলাদেশ ব্যাংক খুব শীঘ্রই সেই লেন্ডিং রেট পলিসি রেট কমাচ্ছে না। তার উদ্দেশ্য হলো তারা ইনফ্লেশনটা কমাতে চায়, তারপর পলিসি রেট কমাবে। তো যখন ডলারের রেট কমে আসবে এবং গ্লোবাল মার্কেটে আমাদের যে খরচ, আমরা যে তেল আমদানি করি, সয়াবিন আমদানি করি, আমরা ফুড আমদানি করি, রাইস আমদানি করি, এই সব কিছুর খরচটা যখন কমে আসবে তখন কিন্তু আমাদের ইনফ্লেশনটা কমে আসবে ন্যাচারালি। তখন বাংলাদেশ ব্যাংকের জন্য এই পলিসি রেট কমানোর স্পেসটা তৈরি হবে, যেটি এখন বিজনেস কমিউনিটি দাবি করছে পলিসি রেট কমানো। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হাতে এখন মানে এখনো সেই ফ্লেক্সিবল জায়গা আসে না, এই জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু টাইট মনিটারি পলিসি কন্টিনিউ করছে। তো যখন এই গ্লোবাল মার্কেটে যখন ডলার উইক থাকবে তখন আরো হবে। ডলার যে আমরা এখন বলছি গত সপ্তাহে 4 বছর সর্বনিম্ন, সেটি কিন্তু সামনে আরো কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে গ্লোবাল মার্কেটে। কিভাবে? কারণ যেহেতু ডলার উইক হচ্ছে সে কারণে ইউএসএতে কিন্তু ইনফ্লেশন বেড়ে যাওয়ার চান্স আছে, যে কারণে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিন্তু তাদের যে সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক, সেই ব্যাংকের উপর একটা চাপ আছে তাদের ইন্টারেস্ট রেট কমানো। তাদের যখন ইন্টারেস্ট রেট কমানো হবে তখন কিন্তু ডলার আরো উইক হবে। সো এটা বোঝা যাচ্ছে যে নিয়ার ফিউচারে আমাদের গ্লোবাল মার্কেটে এই ডলারটা উইক হতে থাকবে, ফলে আমাদের এই বেনিফিটটা আমরা পেতে থাকবো। এবং যখন কিন্তু ফেড ইন্টারেস্ট রেটটা কাট করবে আরো, তখন যেটা হবে যে গ্লোবাল ইনভেস্টর যারা ইউএস ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করে থাকে তারা কিন্তু লো ইন্টারেস্ট রেট যখন দেখবে তারা কিন্তু এই ইনভেস্টমেন্টটা ডাইভার্ট করে আমাদের মতো এশিয়ান কান্ট্রিজগুলোতে দিবে। যেমন আমাদের প্রাইভেট ব্যাংকগুলো বিভিন্ন ফরেন ব্যাংকের কাছ থেকে ডলার ধার করে নিয়ে এসে এখানে ইম্পোর্টারদেরকে ধার দেয়, যেটা তাদের অফশোর ব্যাংকিং বলে। তখন কিন্তু এখন কিন্তু এই ধারের পরিমাণ অফশোর ব্যাংকিং এর ডলার ইনফ্লোটা অনেক কমে গেছে ইন্টারেস্ট রেট হাই থাকার কারণে। কারণ এখন সেখানে ইনভেস্টররা ইউএস ট্রেজারি বিল বন্ডকেই বেশি প্রেফার করছে। যখন রেট কমে যাবে তখন কিন্তু এই ধারটা খুব ইজি হবে, কস্ট কমে যাবে, আমাদের জন্য বড়িং কস্টটা কমে যাবে এখানে। তখন এই দিকে তখন আমরা যেই রেটটা অফার করব সেটা অবভিয়াসলি ওই মার্কেটের চাইতে অবশ্যই এখনো আমাদের হাই, তখন ওখানকার ইনভেস্টররা এই দিকে ইনভেস্ট করবে, তখন কিন্তু আমাদের ডলার ইনফ্লো আরো বেড়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের পজিটিভ দিক। এবং আমাদের যে এক্সটার্নাল ব্যালেন্স, আমাদের যেহেতু আমরা সবসময় ডেফিসিটে থাকি, ডেফিসিট বলতে আমরা যখন ট্রেড ডেফিসিট বলছি, যখন ক্রস বর্ডার অর্থাৎ আমরা বিক্রি করি বেশি আমরা বিক্রি করি কম, অর্থাৎ এক্সপোর্টের চাইতে আমাদের ইম্পোর্ট বেশি, আমরা বাইরে থেকে কিনি বেশি, ফলে আমরা সবসময় যে ব্যালেন্সটা আমাদের পরিশোধ করার পর যে ব্যালেন্সটা থাকে সেটা আমরা সবসময় নেগেটিভে থাকি। অর্থাৎ আমাদেরকে আরো পরিশোধ করার প্রয়োজন হবে সামনে। তো সেই ডেফিসিটটা ওটা আরো কমে আসবে যখন আমাদের এক্সটার্নাল ব্যালেন্সের ডেফিসিট কমে আসবে। তারপর আমাদের যখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টটা একটা দেশের স্ট্রেংথ প্রকাশ করে, ওই অ্যাকাউন্টটা যখন সারপ্লাস থাকে তখন আমাদের রিজার্ভও অনেক স্ট্রং হয়। তো তখন ওই এক্সটার্নাল ব্যালেন্সগুলো আমাদের খুব কমফোর্টেবল জোনে আসবে। যখন এক্সটার্নাল ব্যালেন্সগুলো আমাদের পজিটিভ চলে আসবে
তখন কিন্তু আমাদের রিজার্ভ বিল্ড আপ হইতে থাকবে। এখন অনেকেই প্রশ্ন করে এত রিজার্ভ দিয়ে আমরা কি করব। রিজার্ভ কিন্তু ফার্স্ট আমাদের যে এখন বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট আসছে না, বা আমাদের আমরা যদি 1 বছর বা 1.5 বছর পেছনে তাকাই, তখনও কিন্তু দেখবেন যে অনেক ব্যবসা শুধু ডলার না পাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে, ইম্পোর্ট বেস যেই ব্যবসাগুলো। ফলে এই যে রিজার্ভ যখন থাকবে তখন কিন্তু আমরা বেশি ইম্পোর্ট করতে পারবো, ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট করার কস্ট কমে আসবে, তখন ব্যবসা এক্সপানশন হবে, ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে অনেক আসবে, নতুন নতুন ইনভেস্টমেন্ট আসবে, ফলে তখন আমাদের নতুন এমপ্লয়মেন্টও হবে। এখন যেরকম আমাদের সারা দেশের ইনভেস্টমেন্ট কিন্তু একেবারে স্টাক হয়ে আছে, তো সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। একটা দেশের যখন রিজার্ভ ভালো থাকে সেটা ওই দেশের শক্তি প্রকাশ করে, অর্থাৎ কনফিডেন্স দেয় ফরেন ইনভেস্টরদেরকে। তখন অর্থাৎ তারা এখানে ইনভেস্ট করার পর যে আর্নিং করবে সেটি ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো ক্যাপাসিটি, মানে ফিরিয়ে নিয়ে যেতে হলে তাকে তো ডলারে সেটা নিয়ে যেতে হবে, সেই ডলার দেওয়ার মতো ক্যাপাসিটি ওই দেশের আছে কিনা সেটি আসলে রিজার্ভ দেখে বোঝা যায়। তো যখন রিজার্ভ আমাদের অনেক ভালো থাকবে তখন কিন্তু এখানে তারা কনফিডেন্স পাবে এই দেশে ইনভেস্ট করার জন্য। এখন আসি যে এক্সপোর্টার এবং রেমিটার এই দুটি অ্যাসপেক্টে আমরা দেখি যে চ্যালেঞ্জ আছে, যে যখন আমাদের ডলারের দাম কমে যাবে, টাকা স্ট্রং হবে, তখন কিন্তু রেমিটাররা লোকাল কারেন্সিতে টাকা কম পাবে, এক্সপোর্টাররাও লোকাল কারেন্সিতে টাকা কম পাবে। আবার ইউএস মার্কেটে যখন কনজাম্পশন কমে যাবে ওদের ডলার উইক হয়ে যাওয়ার কারণে, কারণ তাদের তো আসলে তখন বাংলাদেশ থেকে বেশি দামে একটা শার্ট কিনতে হবে, তো তখন কনজাম্পশন কমে যাবে, ফলে ওখানে আমাদের এক্সপোর্ট কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। সেই জায়গা আবার কম্পেনসেট করার মতো অল্টারনেট অপশন আছে, সেটি হলো যদি যেহেতু আমাদের ইউরোপ মার্কেটে সবচেয়ে বড় বেশি আমরা এক্সপোর্ট করে থাকি গার্মেন্টস, তো সেখানে কিন্তু আমরা অলরেডি দেখি ইউরো পাউন্ড এগুলো কিন্তু ডলারের এগেনস্টে স্ট্রং হয়েছে, ফলে ওইখানে কিন্তু আমাদের মার্কেট গেইন করার, শেয়ার গেইন করার চান্স আছে এটি। এবং এশিয়ান অন্যান্য মার্কেটে যেখানে যদি সেই কারেন্সিগুলো অলরেডি স্ট্রং হয়েছে ডলারের এগেনস্টে, সেখানেও আমাদের নতুন মার্কেট গেইন করার চান্স রয়েছে। এবং রেমিটারদের ক্ষেত্রে যে কারণে তাদের যে লস করার যে পসিবিলিটি রয়েছে, যে এখানে হয়তো এখন তারা 122 টাকা পাচ্ছে, পরে হয়তো 120 টাকা পাবে, বা আমি বলছি না যে এটা 120 টাকায় নামবে, আমি বলছি যে এটা আমাদের যে এই মুহূর্তের যে সিগন্যাল সেটি কিন্তু তাই দেয় যে ডলারের রেটটা অ্যাটলিস্ট আর বাড়বে না, বাট এটা কমবে, কমার প্রেশার রয়েছে, তখন রেমিটাররা হয়তো কম টাকা পাবে। কিন্তু যখন মার্কেটে ইনফ্লেশন কমে যাবে, সেটি কিন্তু তাদের এই টাকাটা নিয়ে এসে তো তারা এখানে কনজাম্পশন করে, তাদের ফ্যামিলি এটা কনজিউম করে, ইনফ্লেশন কমে গেলে সেটা কিন্তু প্রাইস অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাবে। এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক যেটা করছে যে এই রেমিটার এবং এক্সপোর্টারদের সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু রেটটা একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য তারা মার্কেটে ইন্টারভেন করছে, ডলার কিনছে। এতে যেটা হচ্ছে রেটটাও একটি জায়গায় স্টেবল থাকছে, অন্যদিকে আমাদের ডলার কেনার কারণে রিজার্ভও বাড়ছে। বাবু টিউশন ফিসটা নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। তো আমরা এই জিনিসগুলোই এখন দেখতে পাচ্ছি। আসলে আমরা যেটা ধারণা করা হচ্ছে যে আমরা ডলার উইক হওয়ার এবং সামনে আরো উইক হওয়ার যে পসিবিলিটি রয়েছে, সেটা থেকে আসলে বাংলাদেশের ইকোনমি বেশিরভাগ পজিটিভ দিক থেকেই আসলে বেনিফিটগুলো পাবে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।